নমস্কার, সন্ধ্যের আড্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লেখক অভিষেক রয়ের লেখা সুদীপ্তবাবুর কলার সেই দাগটা। এই গল্পের লেখক অভিষেক রায়। অভিষেক রায়ের জন্ম 1982 সালের উত্তর পূর্ব ভারতের আগরতলা শহরে। 90-এর দশকের মধ্যভাগ থেকে লেখক কলকাতা নিবাসী। লেখক বর্তমানে কলকাতার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। মূলত ভৌতিক, প্যারানর্মাল ও থ্রিলার ধর্মী গল্প লেখনে অভিষেক রায় সিদ্ধহস্ত। লেখক তার গল্পের উপাদান ও প্লট তৈরি করেন প্রতিদিনের ঘটনাসমূহের সাথে নিজের কল্পনার মিশেল ঘটিয়ে। অভিষেক রয় বাবুকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটি আমাদের দেওয়ার জন্য। আপনাদেরও যদি কারুর কোনো গল্প দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সুদীপ্তবাবু অর্থাৎ সুদীপ্ত শেখর রায়চৌধুরী আছেন তার আয়নার সামনে। হাতে ধরা নিজের একখানা বছর 15 আগেকার ছবি। আয়নার মানুষটাকে তিনি ছবিটার সাথে মিলিয়ে দেখছেন। কি কি বদলেছে এই কটা বছরে। শরীরটা ছবির তুলনায় খানিক স্থূলকায় হয়েছে। কপালের ওপর চুলের রেখা বেশ অনেকটাই পিছু হেঁটেছে। জুলপিতে পাক ধরেছে। ছবিতে চোখে চশমা ছিল না, কিন্তু আয়নাতে দেখা লোকটার চোখে দামি রিলসের চশমা। আচ্ছা, আয়নাতে সুদীপ্তবাবুর গলায় একটা গভীর ক্ষতের দাগ দেখা যাচ্ছে না? কি বললেন? ওই একই দাগ ছবির সুদীপ্তবাবুর গলায় নেই কেন? ঠিক আছে, বিষয়টা তাহলে খুলেই বলছি। ঘটনার সূত্রপাত গত রবিবারে। সেদিন সুদীপ্তবাবুর স্ত্রী রঞ্জনা আবদার করলেন মটন কিমা দিয়ে কাবাব বানাবেন। সরকারি চাকরিটা বাবার মাস কয়েকের মধ্যেই পাত্রপাত্রী কলাম থেকে খোঁজ নিয়ে রঞ্জনার সাথে তার বিয়ে। সুদীপ্তবাবুকে কোনোভাবেই হ্যান্ডসাম বলা যায় না। আলগা স্মার্টনেসের চটকও নেই চেহারায়, কিন্তু সরকারি চাকরির কৌলিন্যে পাত্রীপক্ষের কাছে সব কোনো বাধাই গণ্য বলে মনে হলো না। ঘটনার দিনটায় ফেরা যাক। মটন কিমা কিনতেই সুদীপ্তবাবু বাজারে বেরোতে যাবেন, তখনই ডোরবেল বাজল। দরজা খুলতেই দেখলেন তার নিচের ফ্ল্যাটের বাসিন্দা মনীষ হাসি মুখে দাঁড়িয়ে আছে। একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কবছর হলো পাস করেছে মনীষ। এখন কাজ করছে একটা তথ্য প্রযুক্তি সংস্থায়। ফ্ল্যাটটা অফিস থেকেই ভাড়া পেয়েছে। মনীষকে দেখেই সুদীপ্তবাবু হেসে বললেন, কি হে মনীষ, এসো এসো, আজ আমাদের সাথে ব্রেকফাস্ট করো। আমি কলিমের মাংসের দোকানে যাচ্ছি, আধ ঘন্টায় ফিরবো, তুমি একটু বসো। বাজারে যাবার জন্য রিক্সা নিতে পারতেন, কিন্তু রক্তে চিনির মাত্রা বেড়েছে, তাই সুদীপ্তবাবু হেঁটেই বাজারে পৌঁছালেন। কলিম মাংসের কিমা করে তুলে দিল সুদীপ্তবাবুর হাতে। বেরোতেই যাবেন, হঠাৎ কলিম ডেকে উঠল, বাবু বাবু, এই মোস্তাক আপনাদের পাড়ার দিকে যাচ্ছে, ওর সঙ্গে মোটর সাইকেল করে চলে যান। একটু হেসে সুদীপ্তবাবু উঠে বসলেন মোস্তাকের পেছনের সিটে। ফ্ল্যাটের একটা চাবি সুদীপ্তবাবুর কাছেই থাকে, সেটা দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কিন্তু এ কি, বাড়িতে কেউ নেই নাকি? আর সব পর্দাগুলোকেই বা কে বন্ধ করে রেখেছে? হাতে ধরা কিমার প্যাকেটটা রাখতেই সুদীপ্তবাবু কিচেনে ঢুকলেন। আর ঢুকতেই মনে হলো কেউ যেন ওনার পা দুটো মাটিতে গেঁথে দিয়েছে। চলার, বলার বা শোনার সব শক্তি যেন তখন তার লোপ পেয়েছে। মুহূর্তের বিহ্বলতা। তারপরেই সুদীপ্তবাবু অনুভব করলেন যে কিচেনের বড় মাংস কাটার ছুরিটা আমূল বসিয়ে দেওয়া হয়েছে ওনার কলার পা দিকে। কাঁটা কলা গাছের মতো লুটিয়ে পড়ার আগে সুদীপ্তবাবু এইটুকু দেখতে পেলেন যে ছুরি ধরা হাতটা অন্য কারোর নয়, ওনার স্ত্রী রঞ্জনার। কি আর করত রঞ্জনা? সুদীপ্তবাবু যে এত তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসবেন তা তো রঞ্জনা বা মনীষ কেউই ভাবতে পারেনি।
সাবধান হবার বা নিজেদের সামলে নেবার তাই কোনো সুযোগই তাদের দেওয়া হয়নি। কিছু কানাঘুষো যে সুদীপ্তবাবুর কানে আসেনি কখনো তাও নয়, সেগুলোকে একেবারেই আমল না দেবার অটলান্টিক ভুল তিনি করেছিলেন। সেদিন রঞ্জনা আর মনীষকে তিনি যেরকম আপত্তিজনক অবস্থায় রেখেছিলেন, তারপর তার ভুলভ্রান্তি মুহূর্ত এক ভগ্নাংশও লাগেনি। ঘটনার পর একটা সপ্তাহ পার হয়ে গেছে। সুদীপ্তবাবুর দেহ পোস্টমর্টমের পর এখন পুলিশ মর্গে। ইতিমধ্যে এতটুকু পরিষ্কার যে সুদীপ্তবাবুর স্ত্রী রঞ্জনা সুগায়িকা হলেও সুলেখিকা মোটেই নন, আর অভিনয়টাও তার তত ভালো রপ্ত হয়নি। তাই তো গত 7 দিন ধরে তিনি যতই বলেছেন যে সেদিন তার বাড়িতে 4 জনের একটি দল ডাকাতি করেছিল এবং তারাই তার স্বামীকে নৃশংসভাবে খুন করেছে, পুলিশ ততই তার গল্পে একটা একটা করে অসঙ্গতি খুঁজে পেয়েছে। এই যেমন এখন লালবাজারের দুধে গোয়েন্দা সৌমিক পুরকাশ বারবার জিজ্ঞেস করে যাচ্ছেন যে ডাকাতরা লুটপাটের জন্য আলমারির কাছে না গিয়ে রান্নাঘরে কি করতে ঢুকল, আর রঞ্জনার কথা মতো 4 জনের হাতেই পিস্তল ছিল, তাহলে তারা খুনটা কিচেনে ছুরি দিয়ে করতে গেল কেন? যদি সুদীপ্তবাবুকেই তারা খুন করলো তাহলে রঞ্জনাকে ছেড়ে দিল কেন? ইন্সপেক্টর পুরকাস্তের তীক্ষ্ণ পর্যবেক্ষণে রঞ্জনার বয়ানের একটার পর একটা ফাঁক ধরা পড়ে যাচ্ছে। এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতায় অনেক রহস্যের জাল তিনি ছাড়িয়েছিলেন। অথচ আজ রঞ্জনাকে জেরা করার গোটা সময়টা যে একটা অস্পষ্ট ছায়ামূর্তি নিষ্পলকভাবে তাদেরকে দেখে গেছে, সেটা কিন্তু পুরকাস্তের পুলিশি নজর ধরা পড়েনি। সেদিনকার মতো সুদীপ্তবাবুর ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন পুরকাস্ত। মনে মনে গুছিয়ে নিলেন কোন প্রমাণগুলো পেলেই রঞ্জনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবেন। পুরকাস্ত বেরিয়ে যেতেই ছায়ামূর্তিটি নিজের জায়গা পরিবর্তন করল। বড় আয়নাটার সামনে থেকে ধীরে ধীরে এখন সেটা এসে দাঁড়ালো রঞ্জনার ঠিক পেছনে। ছায়ামূর্তির গলার কাছে একটা বীভৎস ক্ষত, তার থেকে চাপ চাপ রক্ত বের হয়ে এখন কালচে রং ধরেছে। সহসা তার হাতে ঝলসে উঠল সেই মাংস কাটার ছুরিটা, যেটা মাত্র কয়েক সপ্তাহ আগে সুদীপ্তবাবুর জীবনের চিরতর দড়িচিহ্ন এঁকে দিয়েছিল। পরদিন সকালে যখন পুলিশের জিপ সুদীপ্তবাবুর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো, ততক্ষণে দেখা গেল একটা ছোটখাটো ভিড় জমা হয়ে গিয়েছে। পুরকাস্ত কয়েকজন কনস্টেবলের সাথে ভেতরে পা দিয়েই থমকে দাঁড়ালো। রঞ্জনা নিথর প্রাণহীন দেহে বসে আছে সোফার ওপর। পুরকাস্তের মনে পড়ে যায় যে কাল জেরার সময় রঞ্জনা এখানে ঠিক এভাবেই বসেছিল। কাল থেকে আজ পার্থক্য একটাই, এখন রঞ্জনার গলার বাঁ দিকে আমূল বিদ্ধ হয়ে রয়েছে মাংস কাটার একটা ছুরি, প্রায় 9 ইঞ্চি লম্বা ফলা।